মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কেনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। এটা কি? এই সাপটা তো কিছু বলতে চাইছে। ও কি কোথাও নিয়ে যাবে? এটা কোন জায়গা? আর আপনারাই বা কারা? এটা ভূমি লোকের দেবনগর। এখানে যারা আছে তারা হলো পাতাল লোকের সর্প প্রজাতি। তাহলে আমি আমাদের সবার মালকিন, আমাদের রানী তুমি। আমি হ্যাঁ, আমরা সবাই সামান্য সাপ। আমাদের সাধারণ শক্তি আছে, কিন্তু তুই অসামান্য নাগ কন্যা। সবার নজরে তুই বিষাক্ত সাপ হয়ে থাকলেও কিন্তু দেবতাদের কাছ থেকে অমৃত লাভ করার মতন। যে কোনো দেবতাদের পুজোয় শঙ্খ ধ্বনির মতন পবিত্র তুই। ধর্মের স্থাপনার জন্য শ্রীহরি কতগুলো অবতার নিয়েছিলেন, কিন্তু প্রত্যেক প্রদেশের রক্ষা করার জন্য আমাদের বংশকে বাঁচিয়েছিলেন। হ্যাঁ জননী, মহান কার্য সিদ্ধি করতে হলে সেখানে কোনো মহাত্মার জন্ম হওয়া উচিত। এখন তোমাকেও ঠিক সেই রকমই একটা কাজ করতে হবে। ভগবানের এটাই ইচ্ছে। কি কাজ সেটা আমায় বলুন। অষ্টবক্র, এই অষ্টবক্র, অবহেলা, এই নাম্বুদরীর কথাকে অবহেলা। এর উত্তর দেবার সময় আসবেই আসবে। এই নাম্বুদরী, মন্ত্র শক্তি দিয়ে তুই তো অষ্টসিদ্ধি পেতিস, কিন্তু এইভাবে চিৎকার করলে মন্ত্র বলার মতো আর কোনো ক্ষমতাই তো থাকবে না তোর গলায়। একটু আস্তে আস্তে কথা বল, কেন শুধু শুধু চিৎকার করছিস? ওই নাগমণিটা আমার।
ওটাকে নাগমণি বলে রে, নাম্বুমণি বলে ডাকে না। এই, বাজে কথা বন্ধ কর। আগে ওই নাগমণিটা আমার হাতে দিয়ে দে। আমি এটাকে কেড়ে নিয়ে এসেছি, ক্ষমতা থাকলে কেড়ে নিয়ে দেখা। কেড়ে নে, তুলে নিয়ে যা, দেখি তোর কত ক্ষমতা। বারবার আমার সামর্থ্য কতটা সেটা দেখতে চাস? না, এবার তুই আমার ক্ষমতা তোর নিজের চোখে দেখবি। এই অষ্টবক্র, এবার তুই নাগমণি কিছুতেই রাখতে পারবি না। দেখ জননী, সৃষ্টির রহস্যতে একটা কালচক্র আছে। সত্যযুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগেও নাগচক্রের রহস্য হয়েই থেকে আছে। সেই সময় থেকে এটা রক্ষা করা আমাদের কর্তব্য। জঙ্গলের দেবীর মন্দিরে কালচক্র আছে। ওটাকে এতদিন ধরে যত্ন করে রেখেছিল নন্দিনী বলে এক নাগ দেবী। মন্দিরের ভূগর্ভে থাকা ওই কালচক্রকে রক্ষা করার জন্যই নন্দিনী ওই মন্দিরে প্রতিমা রূপেই রয়েছে। তাহলে কালচক্রগুলো সুরক্ষিত আছে তো? ছিল। এতদিন ওই কালচক্র অনেক যত্ন করেই রাখা ছিল। এখন অনেক দুষ্ট লোকেরা ওটা নেওয়ার দুঃসাহস করছে। শক্তিনাগ তো এই কালচক্রগুলো রক্ষা করতো, সেগুলো নেওয়া কি এতই সহজ? কোনো সামান্য লোকের পক্ষে সম্ভব নয় জননী। কোনো একজন অসাধারণ লোক ওটাকে পাওয়ার জন্য কোনো একটা অন্য রাস্তা খুঁজে নিয়েছে। এতদিন ওই কালচক্র অনেক যত্ন করেই রাখা ছিল। এখন অনেক দুষ্ট লোকেরা ওটা নেওয়ার দুঃসাহস করছে। শক্তিনাগ তো এই কালচক্রগুলো রক্ষা করতো, সেগুলো নেওয়া কি এতই সহজ? কোনো সামান্য লোকের পক্ষে সম্ভব নয় জননী। কোনো একজন অসাধারণ লোক ওটাকে পাওয়ার জন্য কোনো একটা অন্য রাস্তা খুঁজে নিয়েছে। কি সেটা? যেমন বিষ দিয়ে বিষ তোলা হয়, তেমনি নাগ দেবতারা রক্ষা করা কালচক্রগুলোকে নাগমণি দিয়েই চুরি করার ষড়যন্ত্র করেছে। কালচক্র পাওয়ার জন্য তোমার কাছে থাকা নাগমণি চুরি করেছে। এখন ওই কালচক্রকে বাঁচিয়ে তোমার জন্মের উদ্দেশ্যকে সফল করো। তুমি যদি মনে করো তবেই ওই কালচক্র বাঁচানো সম্ভব, তবেই সেই অঘটনকে আটকানো সম্ভব। কি হলো রে, নিতে পারলি না তো নাম্বুদরি? কি করেই বা পারবি? এটা হলো অষ্টবক্র চমৎকার। শুধু হাত বাড়িয়ে ওম ফট বলে মন্ত্র বললেই হাতে ছাই আসবে না, তুই নিজেই পুড়ে ছাই হয়ে যাবি। সাবধান করছি, চলে যা এখান থেকে নাম্বুদরি। তুই যেহেতু আমাকে জীবন দিয়েছিস, শুধুমাত্র তার জন্যই আমি তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি। চলে যা এখান থেকে। এই অষ্টবক্র, না, আর কোনো কথা বাড়াস না। আর কয়েকটা দিন মাত্র বাকি। ওই কাল চক্রকে নিজের বশীভূত করে তোর সামনে জয়লাভ করে দেখাবো আমি। আর সেইটা দেখে তুই পাগলের মতো ঘুরতে ঘুরতে মরে যাবি। শেষ পর্যন্ত তুই ওই নাগমণিটাও পাবি না, আর ওই কাল চক্রটাও পাবি না। আমার করুণার তুই কোনো আশা করিস না। চলে যা নাম্বুদরি, চলে যা এখান থেকে।
নীলি, নীলি দাঁড়াও, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না। একদিন না একদিন বিরাট বদলাবে, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়। আন্টি, আমার জন্ম ওই লগ্নে হয়নি, এখন আমি চলে যাচ্ছি। মানে জননীর ক্ষতি করতে চাইছো? আরে ওটা নয় আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটার উত্তরই পেতে হবে, তাই আমি যাচ্ছি। আমার কথাটা শোনো, দেখো তুমি যখনই উত্তেজিত হয়ে কিছু করতে চেয়েছো তখনই উল্টোপাল্টা কিছু হয়েছে। কোথায় যাচ্ছ সেটা বলে যাও। আমি জননীর বাড়ি যাচ্ছি। কেন? ওর সাথে সোজাসুজি কথা বলে আজকে আমাকে একটা সলিউশন বের করতেই হবে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি নিজের মাথা ঠান্ডা রাখবো। আমার জন্য অন্য কারুর যাতে কোনো সমস্যা না হয় আমি খেয়াল রাখবো। আসছি। এই মেয়েটাকে নিয়ে যে কি করিস? আমার কাছ থেকে নাগমণি তো চুরি হয়নি, সেটা আমার দিদির কাছে রয়েছে। না জননী, প্রকাশ্যে থাকা সূর্যও অনেক সময় কালো মেঘের আড়ালে ঢেকে যায়, তারপরেও সে ভূমি দেবতাকে বৃষ্টি প্রদান করে। তোমার দৃষ্টিও সেই রক্ষা কবচের মতন। নাগমণিটা চুরি হয়েছে আর সেটার মাধ্যমেই কালচক্রগুলোকে বশ করার চেষ্টা চালানো হচ্ছে। এখন ওই নাগমণিটা ওই দুষ্ট অষ্টবক্র আর সরভার হাতে আছে, আর তার মাধ্যমে কালচক্রকে বশীভূত করার জন্য সব প্রস্তুত করেছে। আজকের থেকে 3 দিন মানে বিলকারি নাম সম্বৎসরের শুভ সপ্তমীর দিনে কালচক্রটা ও বশ করে নেবে। এই দুর্বুদ্ধি অশুভ শক্তি যারা প্রয়োগ করছে তারা নিজেদের কাজে সফল হতে চলেছে, কিন্তু তুমি চুপ থাকলে দৈব শক্তি, দৈব বাণী, দৈব রহস্য দুর্বল হয়ে যাবে। সম্ভব নয়। নির্ভয়ে থাকুন, মুক্ত থাকুন, মন্ত্র উচ্চারণ করে যান। যারা পরনিন্দা করেন নন্দিনীকে লুকিয়ে কালচক্র নিয়ে যাওয়া, তাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। কালচক্রগুলোকে যারা নিজেদের সম্পত্তি ভাবে, তাদের সময় এবার শেষ হয়ে এসেছে। আমার ক্রোধ, আমার তেজ, আমার সহ্য করার শক্তি ওই দুষ্ট অষ্টবক্র যদি নিয়েও থাকে, এই মুহূর্তে আমি তা গিয়ে ফিরিয়ে আনবো। হবে না জননী। কেন? আমার শক্তির ওপরে বিশ্বাস নেই নাকি আমার শক্তি সম্বন্ধে জানেন না? সব জানি জননী, শুধু আমরা না, ওই অষ্টবক্রও তোর শক্তি সম্পর্কে পরিচিত। সেই জন্য তুই যে কোনো উপায়েই যাতে ওখানে না পৌঁছতে পারিস তার জন্য অষ্টবক্র অষ্টদিক বন্ধন করে দিয়েছে। দিকবন্ধন? অষ্টদিক বন্ধন? হাহ, তাও আবার জননীকে? তার থেকে বেশি শক্তি আমার আছে। না জননী, মন্ত্র শক্তি দিয়ে ভগবানকেও বেঁধে রাখার সামর্থ্য আছে ওদের। আমাদের উদ্দেশ্য তুমি যাতে জিততে পারো, তুমি লড়াই করে যাও সেটা নয়। ওর রচিত বলয়ের মধ্যে তুমি বা আমরা কেউই, অথবা কোনো সাপের প্রজাতি হোক না কেন, কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু ও যাতে এই কাজটা পূরণ করতে একেবারেই না পারে, তার জন্য একটা উপায় আছে, আর ওটা বলার জন্যই তোমাকে আমরা দুজন এখানে ডেকেছি। কি সেই কথা শুনি? ওর রচনা করে থাকা জায়গাতে তুই নাই যেতে পারিস, কিন্তু ও প্রবেশ করে যাওয়ার পর মুহূর্তেই তুই যেতে পারিস। ওই মন্দিরে যাতে কেউ না প্রবেশ করতে পারে এরকম বলয় সৃষ্টি করতে হবে। এরকম করলে তবেই ওদের আটকানো সম্ভব হবে। ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হবে। জননী, এই কাজ করতে গেলে বিপদের সম্মুখীনও হতে হবে। অষ্টবক্র ওখানে না এলে তবেই তুমি সঠিক বলয় রচনা করতে পারবে। আর সেই রকম সর্পবলয় রচনা করার জন্য আমরা তোমাকে সাহায্য করব। তখন তুমি ভিতরে প্রবেশ করতে পারবে। এমন কি কষ্ট আছে? আছে জননী, তুমি ভিতরে অবশ্যই যেতে পারবে, কিন্তু কোনোভাবেই তুমি বাইরে আসতে পারবে না। আর মাত্র 3 দিনে আমার জীবন শেষ হতে চলেছে।
এত ভালো একটা কাজ করার আমি সুযোগ পাচ্ছি জেনে আমার যে কি আনন্দ হচ্ছে। আপনারা মণ্ডপ রচনা করুন, আমি সেই মণ্ডপে বিলীন হয়ে যেতে চাই। আমি জননীর ব্যাপারে কথা বলতে এসেছি। ও জন্ম রহস্যের কথা শুধু কয়েকজনই জানে, আর তার মধ্যে আপনিও একজন। এখন আমাদের পরিস্থিতি কিরকম চলছে সেটা তো আপনি জানেনই, কিন্তু এখানে আসল কথাটা হলো ও যদি একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে বারবার ওই একই স্বাদও পেতে চাইবে। কি বলছে রক্ত? কি যাতা কথা বলছে ও? এখন আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে যে জননীর হাতে অনেক মানুষের প্রাণ চলে যাবে আঙ্কেল। এর থেকে বাঁচার একটা উপায় আপনি বলুন। ও, তার মানে জননীর শরীরে কোনো দুষ্ট আত্মাই প্রবেশ করেছে। ও একবার যার রক্তের স্বাদ পেয়ে যাবে তার প্রাণ ও যে কোনো সময় নিয়ে ফেলবে। দয়া করে ওকে বাঁচানোর একটা উপায় বলুন আপনি। ওহো, তার মানে এই ব্যাপার। আমিও তো এটাই চাইছি, ওর শরীরে থাকা ভূত কারোর রক্তে স্বাদ পাক বা খুন করুক, তাহলে আমি সেটাকে আমার মতন করে সাজিয়ে একটা উইটনেস রেখে পুলিশ স্টেশনে দেব। তখন পুলিশ এসে ওর শরীরের ভূতটাকে তাড়িয়ে দেবে। ওহো, তার মানে এই ব্যাপার। আমিও তো এটাই চাইছি, ওর শরীরে থাকা ভূত কারোর রক্তে স্বাদ পাক বা খুন করুক, তাহলে আমি সেটাকে আমার মতন করে সাজিয়ে একটা উইটনেস রেখে পুলিশ স্টেশনে দেব। তখন পুলিশ এসে ওর শরীরের ভূতটাকে তাড়িয়ে দেবে। নন্দিনীর মতন তুমিও ওখানে একটা মূর্তি পাবে, আর এই কাল চক্রের রক্ষা তুমিই করবে জননী। এটা আমি স্বীকার করছি, অন্য কোনো সিদ্ধান্ত আমার নেই। তাহলে এখন তুমি বাড়ি যাও, আমি আর আমার সঙ্গীরা তুমি যেখানে থাকবে সেখানে এসে তোমাকে ঠিক কি কি করতে হবে সেটা জানিয়ে দেব। ঠিক আছে জননী, আর মাত্র 3 দিন। এই শরীর এই রূপের অন্ত হতে পারে, কিন্তু আমার জন্ম রহস্যের কোনোদিন কোনো অন্ত হবে না। শোনো, এই যে তোমার কফি। কোথায় গেল গো তোমার সুপুত্র? আমাদের যুবরাজ সিনেমা দেখতে গেছে। ওরেই এক হয়েছে, নয় বসে বসে সিনেমা দেখবে নয় ক্রিকেট খেলবে, কোনো কাজকর্মের দিকে একটুও লক্ষ্যই নেই। জননী, এদিকে এসো মা। একটু কফি খাবে নাকি? বিলাসিনী, একটু কফি দাও। লাগবে না আঙ্কেল, আমার কফি লাগবে না। আরে বসো জননী, আমি কফি আনছি। না না আন্টি, আমি খাবো না। আরে আমার সাথে বসে কফি খাবে না? আরে খুব ভালো কফি, আরে নিয়ে এসো না। ঠিক আছে, আনছি। কোনটা ভুল কোনটা ঠিক আমি কখন মারা যাব আমি কিচ্ছু জানি না আঙ্কেল, কিন্তু সেটা যেন তোমাদের সামনেই হয় আমি তাই চাই। আরে বসো জননী, আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি, বসো। কি হলো জননী, মুখটা ওরকম লাগছে কেন?
হয়েছে কি মা? কেন তোমার চোখে জল? আরে এসব কি হচ্ছে মা? কাঁদছো কেন? না আঙ্কেল, আমি খুব আনন্দে আছি। আমার যদি মা বাবা বেঁচে থাকতো, আমি জানি না আমি এতটা ভালো থাকতাম কিনা। আমি আজকে সত্যি খুব আনন্দে আছি আঙ্কেল। এ নিয়ে গর্ব করার কিচ্ছু নেই মা। এই মাটির গুণটা এমনই, সম্পর্ক না থাকা মানুষদেরও আপন করে নিতে পারে। এই মাটি একেবারে মায়ের মতো, আর সেই জন্যে সব মানুষকে সে আগলে রাখে। তাছাড়া তুমি আমাদের দুজনকে আন্টি আঙ্কেল বলে ডাকো বটে, কিন্তু আসলে তো তুমি আমাদের মেয়েরই সমান, তাই না? জননী, আঙ্কেল, তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজীবন শুধু তোমাদের এইভাবেই ভালোবাসতে চাই। জননী, আজকে হঠাৎ এরকম কথা বলছো কেন? এই বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে শুনি? আসলে বিয়ে হয়ে গেলে আমাদের সবাইকে ছেড়ে ওকে চলে যেতে হবে, সেটাই ভাবছো তো? হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, অনেক অপমান সহ্য করেছো। একদিন না একদিন তোমার আমি না থাকলে এসব মনে পড়বে আর কষ্ট পাবে। আমাকে ক্ষমা করে দিও। কি মা এসব? কেন এরকম কথা বলছো? দেখো মা, আমার রাগ হলে দুটো কথা আমি শুনিয়ে দিই বটে, কোনো কিছু মনের মধ্যে পুষে রাখি না আমি। ছোট্ট শিশুরা বাবা মায়ের বুকে পা ছুঁড়লে ব্যথা লাগে না মা, আনন্দ হয়। এটাও তেমনই। থ্যাঙ্কস আঙ্কেল, তুমি যেটা বলেছো এটাই আমার কাছে যথেষ্ট। কি মা, কিসের নিশ্চিন্ত? নিশ্চিন্তে থাকতে পারবে বলেই বললাম। আন্টি, আমি তোমাকেও বলছি, আমি ভুল করেও যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও। আরে জননী, জননী তোর কফিটা নিয়ে যা মা। কথাটা তো শোনো। শোনো, ও কি কথা বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওর বিয়ের ব্যাপারে আমরা হয়তো মনে মনে কষ্ট পেয়েছি, এই সবই হয়তো ও ভাবছে। আহারে, খুব কষ্ট পেয়েছে মনে হচ্ছে। ভাবলাম একটু সান্ত্বনা দেবো, চলে গেল তো। হুম। খুব বেশি সমস্যা হলে জননীকে একটা রুমে বন্ধ করে রাখতে হবে। ও তো শুধু আর 3 দিন বাঁচবে, আর সেই 3টে দিনও আমি ওকে এত কষ্ট কি করে দেব? এসব দেখে আমি কি করে সহ্য করব? তাহলে ওকে মানুষের কাছাকাছি আসা থেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে হবে। এটা কি করে সম্ভব হবে? ও কি ছোট বাচ্চা নাকি? আমি যদি ওকে বলি যে ঘরের মধ্যে বসে থাকতে, ও থাকবে নাকি? আর আমাকে যদি ও কোনো প্রশ্ন করে তার উত্তর আমি কি করে দেব আঙ্কেল? আঙ্কেল, আমার স্বামী আছে, আমার সুন্দর গোছানো একটা সংসার আছে। জননী যখন সাপ হয়ে উঠবে তখন ও কোনো সম্পর্কের মূল্য দেবে না। ওর রাগের সামনে তো যে কেউ বলি হয়ে যেতে পারে। কিন্তু আমি যে জননীকে এভাবে আর দেখতে পারছি না, আমি এখন কি করব?
সুজিত কোথায় চলে গেল? সুজিত, কোথায় আছিস তুই? তাড়াতাড়ি গাড়ির কাছে আয়, আর্জেন্টলি বেরোনোর আছে। দরজাটা খোল। হাই দেবসেনা। ও কেন এলো এখানে? হাই বিরাট, কেমন আছো? অ্যাজ ইউজুয়াল। জননীর সাথে দেখা হয়েছিল নাকি? ও নিজেই তো দেখা করছে না। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলে ও কথাও বলছে না। কি হয়েছে জানো? তার মানে ও বিরাটকে কিচ্ছু বলেনি। দেবসেনা। হ্যাঁ, শুনলাম। কেন, তোমাকে কিছু বলেছিল নাকি? না, আরে ওটাই ওর সমস্যা। একা কষ্ট পেয়ে যাবে, তবুও কাউকে বলবে না। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তুমি একবার জিজ্ঞেস করে দেখো ও কেন এরকম করছে আমার সঙ্গে। সময় পেলে আমিও একবার কথা বলবো। চলো একটু কফি খেয়ে আসি। না না, আমি খেয়েছি। আঙ্কেলের সাথে একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আমি এখন যাই। ইয়েস। ও নো, রক্ত বেরিয়ে গেল তো। যাক বাবা, যা ভেবেছি সেটা হলো। ডোর হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে বোধহয়। খুব শার্প ছিল। এই অনেকটা রক্ত বেরোচ্ছে। চলো আমি ফার্স্ট এড করে দিচ্ছি। না, ঠিক আছে। আরে এরকম থাকা ঠিক হবে না, অ্যাটলিস্ট ওয়াশ করে নেবে। চলো চলো। এটা যে নিজেরই দিদির রক্ত, জননীর শরীরে থাকা ভূত সেটা জানতে পারবে না। এটা খাবার সাথে সাথেই অ্যাটাক করবে, আর তারপরে আমি যা ভেবেছি সেটাই হবে। ওর দিদির গল্প শেষ। বোন চলে যাবে জেলে, আর বিরাট হবে নীলির। খুব ব্যথা করছে নাকি? মনের ভেতরে যে ব্যথাটা রয়েছে তার কাছে এটা তো কিছুই নয়। দিদি বোন দুজনেই এক টাইপের কথা বলো। ওকেও একটা কথা জিজ্ঞেস করলে অন্য উত্তর দেয় আমায়। কেন, কি হয়েছে? জানি না বিরাট, কি হয়েছে সেসব আমি কিচ্ছু জানি না। কেন হয়েছে আমি সেসবও কিচ্ছু জানি না। কিন্তু আমাদের সাথে যা হচ্ছে সেসব কেন হচ্ছে আমি তাই ভাবছি। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু একটা সত্যি কথা, আমি জানি যে তুমি জননীর ব্যাপারেই বলছো। জানি না কেন এরকম হঠাৎ পাল্টে গেল। আমার সঙ্গে বন্ধুর মতো আচরণ করছে ও। ও ভুলেই গেছে যে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। কেন করছে? কারণ আছে বিরাট। কারণটাই তো জিজ্ঞেস করছি। এখন আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। এই মুহূর্তে শুধু দুটো ঘটনাই ঘটতে পারে। এক, সব সমস্যা শেষ হয়ে গিয়ে সবাই ভালো থাকবো আমরা। আর একটা কি? আরেকটা ঘটনা যা ঘটবে তা খুবই দুর্ভাগ্যজনক। সবাইকে মন শক্ত করতে হবে। আর যাতে সেই দুর্ঘটনা না ঘটে তাই আমি যথেষ্ট চেষ্টা করছি বিরাট। আরে সেটা কি যদি আমায় বলো, তাহলে আমিও তো সাহায্য করতে পারি। অনেক সাহায্য করেছো। থ্যাঙ্কস ফর ইউর ফার্স্ট এড। আমি এবারে আসি। ড্যাড যেমন বলেছিল জননী একজন সাপ, দেবসেনা ওরকমই কথাবার্তা বলছে। কি যে হচ্ছে। ও, এখানে তুই? আমি কেন তোর সাথে দেখা করতে এসেছি সেটা নিয়ে এত ভাবিস না।
তোর ওপর রাগেরই হোক বা অন্য কোনো কিছুরই হোক অধিকার আমার নেই রে। নীলি, এসব কি বলছো? সত্যি, টাকা সম্পত্তি নাম সবকিছু তোর থেকে বেশি আমার কাছে আছে, কিন্তু বিরাট আমাকে ছেড়ে তোকে কেন ভালোবেসেছে সেটা আমি চিন্তা করছিলাম। তারপরে আমি বুঝতে পারলাম তুই কত ভালো, সেই জন্য সেটা না বুঝেই আমি তোর মনে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, দুঃখ দিয়ে ফেলেছি। সেই সব কথা তুই মনে না রেখে আমাকে ক্ষমা করে দিবি জননী? ক্ষমা করার মতন তো কোনো ভুল করনি। তুমি একজনকে ভালোবাসো, সে তোমাকে ভালো না বাসলে তোমার এটুকু রাগ হওয়াটা কতটা স্বাভাবিক সেটা আমি বুঝতে পারি। সত্যি কথা বলতে গেলে আমার ওপর তোমার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক নীলি। আই এম প্রাউড অফ ইউ জননী। তোর এই গুণটার জন্যই সবাই তোকে এত ভালোবাসে। আর আমার বিরাটও আই এম সরি, বিরাট তোর হয়েছে কারণ তোর এই গুণটা আছে, তাই আমি ভাবতেও পারিনি যে তুই এত তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দিবি। তোর সাথে অনেক কথা বলবো বলে এসেছিলাম, কিন্তু এখন আর কোনো কথাই মনে পড়ছে না। বসে কথা বললেই তো হয়, এত তাড়া কিসের? বসো, আমি বরং তোমার জন্য কিছু আরে নিয়ে আসি। না না, আমি কিছু খাবো না রে, চল বাইরে যাই, গিয়ে কফি খেতে খেতে কথা বলি। নীলি, কফি খেতে বাইরে যাব কেন? আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি, তোমার খেতে ভালোই লাগবে। ঠিক আছে, আমি তোর রুমে বসে আছি, তুই নিয়ে আয় যা। তাহলে এবার আমার জননীর কি হবে? না, ওকে ভালো থাকতেই হবে। তার বদলে আপনি আমার প্রাণ নিয়ে নিন, আমার জননীকে আপনি কোনোভাবে বাঁচান। তখন জননী আমায় এসে বলবে, প্রয়োজনে আমার প্রাণ নিন, আমার দিদিকে আপনি বাঁচিয়ে তুলুন। তাহলে এবার আমার জননীর কি হবে? না, ওকে ভালো থাকতেই হবে। তার বদলে আপনি আমার প্রাণ নিয়ে নিন, আমার জননীকে আপনি কোনোভাবে বাঁচান। তখন জননী আমায় এসে বলবে, প্রয়োজনে আমার প্রাণ নিন, আমার দিদিকে আপনি বাঁচিয়ে তুলুন। তোর প্রাণ বাঁচাবার জন্য ওর প্রাণ বাঁচাবার জন্য তোকেই কি আমায় শেষ পর্যন্ত মারতে হবে দেবসেনা? কিন্তু নাগমণি পাওয়া যাচ্ছে না বলে জননীর কি হবে? দয়া করে আপনি একটা অন্য কোনো পথ বলুন আমাকে গুরুদেব। ঠিক আছে, নে এটা। এটায় ভস্য আছে, এটাকে বাড়িতে ধূপের মতন জ্বালা। যখন জননী বাড়িতে থাকবে এই ধূপের গন্ধ জননীকে পেতেই হবে। এই ধূপের গন্ধে ও সাপ হয়ে উঠবে। ও সাপ হয়ে গেলে এই কাঠের বাক্সে ওকে ধরে রাখ। 3 দিন ওকে আটকে রাখলে ওর থেকে অন্য কারোর বা অন্যদের ওর থেকে কোনো সমস্যা হবে না। ওর যতটা যত্ন করা উচিত ততটাই যত্ন করতে হবে। নাগমণির মৃত্যুঞ্জয় পুজোর বিষয়টা পরে চিন্তা করব। ঠিক আছে গুরুদেব, আপনি আমাকে যা বলেছেন আমি সেই কাজ করার চেষ্টা করব। আগে কাজ হবার পর আমাকে যে কোনোভাবে বিষয়টা জানাস। এখানে আসার আগে কোনো কাজ থাকলে সেটা আমি বলবো। কিন্তু আপনি আমাকে কি করে জানাবেন গুরুদেব? সামান্য ব্যাপারে আমি ফোনের ব্যবহার করি না, কিন্তু শুধুমাত্র এই একবারের জন্য আমি ওটার ব্যবহার করব। এখন যা দেবসেনা, কাজ হবার পরে ফোন কর। ঠিক আছে গুরুদেব। নীলি, ও কফি। হ্যাঁ, থ্যাঙ্কস জননী। ওয়াও জননী, কফিটা দারুণ হয়েছে। অমৃতও যে তেতো হয় সেটা আমি আজকে জানলাম। বুঝতে পারলাম না আমি। তোর বানানো কফিটা অমৃতের মতো খেতে, কিন্তু একটু তেতো। ও, চিনি কম হয়ে গেছে, আমি নিয়ে আসছি।
এই রক্তটা ওর খাওয়ার কফিতে দেব। এটা খাওয়ার পরেই ওর রাগটা আরো বেড়ে যাবে। এই রক্তটা কার জানার পরে ও মারার জন্য উতলা হবে, আর তখন আমি ওটা ভিডিও করব আর পুলিশকেও দিয়ে দেব। তুই যে বিয়ে করবি বলে অপেক্ষা করছিস, সেটার বদলে তুই জেলে যাবি। এই জননী, তোর গল্পটা এবার শেষ। জননী, না না না, জননীর সামনে এটা প্রয়োগ করা ঠিক হবে না। ও জানলে ভুল হতে পারে কিছু। কিন্তু জননী গেল কোথায়? ও তো রুমেই থাকার কথা। যাই হোক, আজ থেকে তুই কিন্তু আমার শত্রু নয়, আর তোকে কেউ অপছন্দও করবে না। আমি যে তোকে এত পছন্দ করি সেটা জানতে পারলে বিরাট আমার ওপরে আর রাগ করে থাকবে না। আজ থেকে সব ক্লিয়ার। চল কফি খাই। নে জননী। থ্যাঙ্কস। নীলি, আমার সাথে তোমার হঠাৎ করে কথা বলতে ইচ্ছে হলো? অনেক আগেই মনে হয়েছিল, কিন্তু আমার ইগো সেটা করতে দিচ্ছিল না। জননী, কফি খা না। নীলি, তুমি যে এখানে এসেছো সেটা বিরাট জানে? বিরাট জানলে তো খুশি হবে জননী, তাই না বল? আরে ওইসব ছাড় না, আগে কফি খা। সরি নীলি, তখন থেকে তুমি বলছো, খাচ্ছি। ভগবান, তুমি আমার বোন জননীকে বাঁচিও। কি হলো জননী, কি হয়েছে? কোনো ধূপের গন্ধ পাচ্ছি। তুমি বসো, আমি দেখে আসছি। গুরুদেব, আপনি যে ধূপটা দিয়েছিলেন সেটা ছড়িয়ে দিয়েছি, আর তার সুগন্ধ আর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে যাবে। বেশ বেশ দেবসেনা, যে কাজ তোকে করতে বলেছিলাম ঠিক সময়ে ঠিকভাবে করেছিস তুই। এবার আমার উদ্দেশ্য পূর্ণ হবে, এতে কোনো সন্দেহই নেই। এবার খুব দ্রুত জননী সর্পরূপ ধারণ করে আমার বশীভূত হবে। হ্যালো, হ্যালো গুরুদেব। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল দেবসেনা। এখন কি করব আমি? আমি যে কাঠের বাক্সটা তোকে দিয়েছি, জননী সাপ হওয়ার পরে ওকে ওই বাক্সতে ভরে এখানে নিয়ে আসবি। বাকি বিষয়টা আমি দেখে নেব। ঠিক আছে গুরুদেব। জননী, কফিটা ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, নে খা।
আরে আরে জননী যদি দেখে নেয় আমাকেই মেরে ফেলবে। নীলি, এভাবে দৌড়চ্ছিস কেন? দেবসেনা, সাপ! কোথায়? জননীর ঘরে সাপ! তাই বুঝি? আমি আসছি। জননী, জননী, জন